নাজিয়াদি, আমরা এতদিন দেখছিলাম যে সীমান্তবর্তী এলাকায় ঝামেলা হচ্ছিল, এরপর কিন্তু মালদা বৈষ্ণব নগরে যেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্ডার, সেখানে কিন্তু যে গার্ড রয়েছে তারা বাধা দিচ্ছে কাঁটাতার লাগাতে ভারতীয় সেনাদের, ভারতীয় বিএসএফদের ওপর আক্রমণ করছে তারা। কিছুদিন পর আপনি আমার দিল্লি যাবার আগে আপনি বললেন কি মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলছে কি বিএসএফ বাংলাদেশিকে ঢুকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার মুখ্যমন্ত্রী মুখটা কেন বন্ধ? যখন আমাদের বিএসএফ কাজ করতে চায় আর বাংলাদেশি আতঙ্কি মুসলমানরা, এই বাংলাদেশি আতঙ্কি লোকজনরা, এই বাংলাদেশি টেররিস্ট মুসলমান লোকজনরা বিএসএফকে যদি কাজ করতে দিচ্ছে না, তাহলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এখন মুখটা বন্ধ কেন? কেন? মানে কি খাচ্ছেন, কি নিচ্ছেন যা মুখটা বন্ধ আছে মুখটা? আর মানে এত অদ্ভুত ব্যাপার कि बांग्लादेशी टेररिज्म ऑर्गेनाइजेशन, बांग्लादेशी मुसलमान जैशे मोहम्मद की सेना এরা রেপ করছে, এরা বলাৎকার করছে, এরা মলেস্টেশন করছে, এরা হিন্দু মা বোনের সালোয়ার খুলছে, এরা হিন্দু মা বোনের শাড়ি খুলছে, মায়ের সামনে মেয়ের রেপ করছে, বাবার সামনে বউ রেপ করছে, আর ফিরহাদ হাকিম একটাও কথা বলছে না। ও মুসলমান তো তেরা মেরা রিশতা क्या লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্যে জৈশে মোহাম্মদ যদি মুসলমান থাকবে আর মুসলমান জৈশে মোহাম্মদ যদি হিন্দুদের রেপ করবে, তাহলে ফিরহাদ হাকিম একটাও কথা মুখ থেকে বেরোবে না। জৈশে মোহাম্মদ মানে জানেন আপনারা? মোহাম্মদ কি সেনা, মোহাম্মদ কি সেনা। আর আমি কি বলেছিলাম? মোহাম্মদ সোয়ার কি দোকান। তাহলে আমার উপরে কত এফআইআর করলো এই ঘুষপেটিয়া বাংলাদেশিরা, এই ফরহাদ হাকিম দালালরা, এই ফরহাদ হাকিম চোর ও চাক্কা দোস্তরা, এই ফরহাদ হাকিম তলবাজা চাটে তার লোকজনরা কত এফআইআর করেছিল আমার বিরুদ্ধে। আর আজকে হিন্দুদের মা বোনের শাড়ি খুলে খুলে রেপ করছে মুসলমান জৈশে মোহাম্মদ। তাহলে মোহাম্মদের নামটা খারাপ হচ্ছে না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আশহাদু 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 বহুত। এবার বলবো ফরহাদ হাকিম হিজাবটা খুলবো, আর হিজাবটা খুলে 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 এমনি ওর সালোয়ারটা খুলে যাবে, বুঝলেন? আজকে মুখটা বন্ধ। এই 5 দিন আগে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ ঢুকাচ্ছে। আজকে বিএসএফ কাজ করতে ইচ্ছুক আছে, তাহলে ফরহাদ হাকিম আর মুখ্যমন্ত্রী মুখটা কোথায় চলে গেছে? আমার প্রশ্ন আছে। যদি উত্তর আছে তাহলে মুখ্যমন্ত্রী আর ওর লাডলা মন্ত্রী ফিরহাদ বাবু ও দেবে, আর যদি বুকে একদমই দম নেই তাহলে দেবে না। সেখানে আপনি বলছেন যে বিএসএফদের কথা, মৎস্যজীবী যারা বাংলাদেশে গেছে তাদের উপর নাকি অকথ্য অত্যাচার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে সমুদ্র সাথী প্রকল্প করেছে, যারা মারা যাবে বা হারিয়ে যাবে যেসব মৎস্যজীবী তাদের জন্য 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। ও মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তো যা মদ খেয়ে মারা যায় তাকে উনি 2 লক্ষ টাকা দেন। যার ব্রুটেল রেপ আর মার্ডার হয় ডাক্তার বিটিয়ার ওর ওনার সিভিক পুলিশই করে, তাহলে মুখ্যমন্ত্রী বলেন আমি 10 লাখ টাকা দেব। এমনি যদি কেউ ইনোসেন্ট মহিলা রেপ হয় তাহলে মুখ্যমন্ত্রী বলেন আমি টাকা দেব। আপনার যদি রেপ হবে তাহলে আপনার দাম কত আছে ও মুখ্যমন্ত্রী নিজেরই লাগিয়ে দেবেন। আপনার প্রত্যেক বাড়ির ভিতরে যত মা বোন আছে, যত মেয়ে আছে, তার রেট কত আছে সেটা সোনাগাছিতে এখন ফিক্স হবে না, সেটা মুখ্যমন্ত্রী নিজেরই লাগিয়ে দেবেন রেপ হবার পর। আমাদের দাম কি আছে সেটা আমি জানি না। আমার মনে হচ্ছে যদি আমার রেপ করবে এই ফরহাদ হাকিম দালালরা, তখন আমার মা বাবাকে তো মুখ্যমন্ত্রী 10 টাকাও দেবে না। এখনো পর্যন্ত যে খবর আসছে যে বাংলাদেশে মন্দির এখনো ভাঙচুর করা হচ্ছে, যে টাকা পড়ছে। মানে না দেখুন, আপনার প্রশ্নটা আমি বুঝে গেলাম, তার জন্যই মাঝখানে কেটে দিলাম। মন্দির তো ভাঙবেই। এই যা হেফাজতুল ইসলাম, তার মানে ইসলাম की हिफाजत करने वाला, हरकतुल इस्लाम, इस्लाम के हरकत को दर्शाने वाला, ঠিক আছে? তারপরে হলো জামাতে ইসলামী, ইসলাম কি জামাত वाला। তাহলে তো মন্দির ভাঙবে না, তাহলে কি করবে বলুন তো? মন্দিরের ভিতরে গিয়ে প্রতিমার উপরে ফুলমালা দেবে?
সেটা তো দিতে পারবে না। যারা ইসলাম মানে তারা তো মন্দিরই ভাঙবে, যারা ইসলাম মানে তারা তো হিন্দু মা বোনের রেপই করবে, যারা ইসলাম মানে তারা তো হিন্দুর প্রতিমা ভাঙবে, যারা ইসলাম মানে তারা হিন্দুর গালা কাটবে, যারা ইসলাম মানে তারা হিন্দুদেরকে গালাগাল করবে, যারা ইসলাম মানে তারা সংবিধান ভাঙবে, যারা ইসলাম মানে তারা তারা সনাতন ধর্মকে শেষ করার চেষ্টা করবে। সেটাই তো ইসলাম। আর ইসলাম মানে কি আছে বলুন তো? কিন্তু আল কোরআনে ইসলাম মানে অনেক কিছু আছে। যখন আমরা আল কোরআন পড়ি, যখন আমরা 30 পারা পড়ি, যখন আমরা ইয়াসিন শরীফ পড়ি, যখন আমরা আয়াতুল কুরসি পড়ি, যখন আমরা সূরা ফাতিহা পড়ি, যখন আমরা সূরা আলিফ লাম মিম পড়ি, তখন আমনে রসুল চলে আসে। তখন কি চলে আসে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি নিজের ধর্মের ইজ্জত করুন, আমি আমার ধর্মের ইজ্জত করব। যখন আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তখন পিসফুল কমিউনিটি মানে আমনে রসুল কমিউনিটি। যখন আমরা কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস পড়ি, তখন আপনারা শয়তান, আপনাদেরকে পাথর মারতেই হবে আমাকে। তো এরা তো আমনে রসুল মানে না, এরা তো আমনে জিন্না মানে, এরা তো হাফিজ সঈদ के माने, এরা তো अफजल गुरु के माने, এরা তো औरंगजेब के माने, এরা তো बाबर के माने, এরা তো हुमायूं के माने, এরা তো शाहजहां के माने, এরা তো मोहम्मद गौरी के माने, এরা তো তৈমুর লংড়া के माने। দেখুন আপনি, করিনা কাপুর নিজের ছেলের নামটা রেখেছে তৈমুর। তৈমুর কে ছিল আপনি জানেন? তৈমুর একটা লংড়া ত্যাগী ছিল। একটা বই এসেছিল লংড়া ত্যাগী। তৈমুর ছিল একটা লংড়া ত্যাগী। তার আরামগাহ মানে বেডরুম, তাকে বলা যায় উর্দুতে আরামগাহ। আরামগাহ ভিতরে 6 বছর মেয়েও থাকতো। তার ইতিহাসটা দেখুন। তৈমুর হিন্দুদেরকে মারার পর ও মুজরা দেখতো। আর তার নামটা কে রাখলো? করিনা কাপুর নিজের ছেলের। কেন রাখলো? ও মুসলমান সঙ্গে বিয়ে করলো, তার জন্যই রাখতে হলো। যদি না রাখতো তাহলে সৈফ আলী তালাক 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 দিয়ে দিত। তো এরা সবাই মিলে ভারতের সিভিলাইজেশনকে শেষ করার জন্যে যা স্ট্র্যাটেজি সেট করেছে, তার স্ট্র্যাটেজি উপরে বাংলাদেশও চলছে, পাকিস্তানও চলছে, আর পশ্চিমবঙ্গও চলছে। সেখানে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে হাসিনা নেই, ভারতে আছে খালেদা জিয়াও, কিন্তু ছেলের কাছে চলে গেছে চিকিৎসার জন্য। বাংলাদেশ কার্যত খালি। তাহলে কি ইউনূস মানে এটাই চেয়েছিল? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্র্যাটেজি, এটা কোনো নতুন স্ট্র্যাটেজি নেই। আপনি দেখুন, সবথেকে প্রথম আপনি দেখবেন আমাদের পশ্চিমবঙ্গ একটা ফেমাস বার্তা ছিল, আর্ট, কালচার, নৃত্য, গান, এই সব ইন্টেলেকচুয়াল, নেতাজি সুভাষচন্দ্র বোস, সংস্কৃতি, এইসব। মানে একটা ছোট বাচ্চাও যদি ড্রয়িং করতো তাহলে মানুষ কি বলতো? ও বাঙাল থেকে এসেছে, তার জন্য তো আর্ট থাকবেই। যদি কেউ মেয়ে ভারতনাট্যম করতো তাহলে ও বাঙাল থেকে, তাহলে তো ভালোই করবে। আজকে আপনি দেখবেন, আগে লেফট ফ্রন্ট পুরো সিভিলাইজেশন আর্ট কালচার পশ্চিমবঙ্গ শেষ করলো বাংলাদেশিকে ঢুকে 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 ঢুকে। তারপরে ভোটের লোভে আর চেয়ার লোভে, টাকার লোভে, স্ক্যাম লোভে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীও পুরো বাংলাদেশিকে ঢুকে নিয়েছে। তার মতনই একটা স্ট্র্যাটেজি চলতো শেখ হাসিনা নাকে নিচে। পাকিস্তানি মুখবিররা এসে 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 বসে গেল বাংলাদেশে। আর একদিন একটা আর্লি মর্নিং দেখা গেল কি জামাতে ইসলামী একটা স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে ওখানে হামলা করে দিল। ঠিক আছে, তার মতনই আপনি দেখবেন একদিন সকাল সকাল উঠবেন, দেখবেন ফরহাদ হাকিম নেতৃত্বে যা ধারণের মোহাম্মদ ইউনুস করেছে জামাতে ইসলামী আর টেররিজম অর্গানাইজেশনকে নিয়ে, মনে হচ্ছে আমার যা বক্তব্য ফরহাদ হাকিম এখন দিচ্ছে পরে 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 একদিন আমরা আর্লি মর্নিং এটাও পাবো। একদম দিদি, শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে প্রণব মুখোপাধ্যায় মৃত্যুর পর আমরা কিন্তু দেখিনি কোনো স্মৃতিসৌধ তৈরি হয়েছিল। নরেন্দ্র মোদী কার্যত সেই জায়গা করে দিল রাজঘাটে। কংগ্রেস বলছে যে সংকীর্ণ রাজনীতি, ন্যারো মাইন্ডেড রাজনীতি করতে চাইছে, পলিটিক্স করতে চাইছে নরেন্দ্র মোদী, তাই জন্য এই জায়গা নাকি মৃত যিনি প্রণব মুখোপাধ্যায়, তাই জন্য তাকে বিপক্ষী দলের, আমি প্রণবদার, আমি তো কাকু বলতাম আগে, ওনার ছেলের সঙ্গে মানে খুব ভালো আলাপ ছিল। আর ওনার ছেলে খুব সাধারণ মানুষ মতন থাকতেন উনি। যতক্ষণ উনি মেম্বার অফ পার্লামেন্ট থেকেছেন ততক্ষণ খুব সাধারণ মানুষ। অভিজিৎ মুখার্জির বিরুদ্ধে তো আমি একটাও কথা বলবো না, কেন উনি কখনো কোনো লাগ লাপেটে থাকলেন না। কিন্তু প্রণব
মুখার্জি আমি একটা কিছু বলবো, কিন্তু আগে একটা কথা বলে দিই কি ন্যারো মাইন্ডেড রাজনীতি এই যা ইন্ডিয়া অ্যালায়েন্স ভিতরে যা কংগ্রেস আছে তারা করেছে কি এখন নরেন্দ্র মোদী করছে। এর এর এক্সাম্পলটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে 1984 ইনস্ট্যান্ট ট্রিপল তালাক বন্ধ করার জন্যে শাহবানু আর সায়রা বানুজি একটা পিটিশন সর্বোচ্চ ন্যায়পালিকাতে সাবমিট করেছিলেন। তার 2 বছর পর উনি গুজারা ভাত্তার জন্য 125 টাকা গুজারা ভাত্তার জন্য উনি সর্বোচ্চ ন্যায়পালিকাকে উনি আদেশের জন্য একটা পিটিশন সাবমিট করলেন। কে ছিঁড়ে ফাড়লো? রাজীব গান্ধী। তো এটা ন্যারো রাজনীতি হলো না? আজকে আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যা এখন শুধু ভারতের লিডার নেই, গ্লোবাল লিডার, যাকে সব থেকে অনার অ্যাওয়ার্ড মুসলিম কান্ট্রি দিয়েছে, এমন কোনো কান্ট্রি নেই যা ওনাকে মাথার উপরে বসায় না। উনি ন্যারো রাজনীতি করছেন। দেখুন বিপক্ষী দলের পাশে নরেন্দ্র মোদীকে মানে ঘেরার জন্যে কোনো কথাই নেই, কোনো আলোচনাই নেই। মানুষ তো ওনার গুণগান গাচ্ছেন, তার জন্যেই এরা মিথ্যেবাজি কথা বলে ওনাকে ঘেরার জন্যে কথা বলছেন। আপনার সঙ্গে আমি বললাম বিএসএফ যদি ঢুকাচ্ছে বাংলাদেশিকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেল না সুপ্রিম কোর্ট? এই বার্তাটা আমি প্রায় 50 মিডিয়াওয়ালাকে দিলাম, কেন গেল না এখন পর্যন্ত? এই তো কল্যাণ ব্যানার্জি কালকে আমার সঙ্গে এয়ার ইন্ডিয়াতে আসলো, কালকে ও বিজনেস ক্লাসে ছিল, প্রচুর টাকা ওর পাশে, প্রচুর টাকা বিজনেস ক্লাসে বসেছিল। যখন আমি ফ্লাইটে চড়লাম আমি দেখলাম, আমাকে দেখে উনি একটা অশ্লীল বেহুদা উনি স্মাইল দিলেন। আমি জিজ্ঞেস করলাম কে জেপিসি ছিল? উনি বললেন হ্যাঁ জেপিসি মিটিং ছিল। আমি বললেন কি করে বাঁচাবেন আপনি ওয়াকফ বোর্ডকে? ও তো সংবিধানের ভিতরেও নেই, কোরআনের ভিতরেও নেই, তাহলে কি করে বাঁচাবেন? তাহলে আমাকে বলছে পিছনে গিয়ে বসো। কেন বললো পিছনে গিয়ে বসো? মানে ও বিজনেস ক্লাসে বসেছিল, আমি গরিব মহিলা, তার জন্য আমাকে বললো ইকোনমি ক্লাসে বসো। যারা ভাজপা করে তারা ইকোনমিতে বসে, যারা টিএমসি করে তারা আকবর আর ঔরঙ্গজেব মতন বিজনেস ক্লাসে বসে। আমার বেইজ্জতি করলো, তাও আমি হাসি মুখে পিছনে গিয়ে বসে গেলাম। কিন্তু এটা বুঝিয়ে দিলাম যে কল্যাণ ব্যানার্জি আর নিজের মুখ্যমন্ত্রী আর নিজের রাহুল গান্ধী আর নিজের প্রিয়াঙ্কা বাড্রা কারাও ওয়াকফ বোর্ডকে বাঁচাতে পারবে না। তো ন্যারো রাজনীতি যারা করেছে জনগণ জানে, বাচ্চা জানে। ন্যারো রাজনীতি কখনো আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী করতে পারে না। গ্লোবাল লিডার আছে।